আসসালামু আলাইকুম। ক্যাম্পের ভুবনে সবাইকে স্বাগতম। ক্যাম্প মানে সার্টিফাইড অ্যাপারেল ম্যানেজমেন্ট প্রফেশনাল। বাংলাদেশ এখন তার রপ্তানি আয়ের 84% আসে এই গার্মেন্টস শিল্প থেকে। গার্মেন্টস শিল্পের সাফল্য আজকে পৃথিবী জোড়া। পৃথিবীর দ্বিতীয় রপ্তানিকারক দেশ বাংলাদেশ। এদেশের 6500 ইন্ডাস্ট্রি প্রতিনিয়ত কাজ করে চলছে, আর দিনে দিনে বাংলাদেশের অবস্থান পৃথিবীর এমন একটা জায়গায় নিয়ে পৌঁছিয়েছে যা আমরা অনেকেই এখনো হয়তো জানি না। আমরা শুধু এটুকুই জানি যে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। প্রথম অবস্থানে আছে চীন এবং তাদের রপ্তানি ভ্যালু হলো $300 বিলিয়ন, আর আমাদের বাংলাদেশের 2022 সনের রপ্তানি ছিল $46 বিলিয়ন। আমরা $50 বিলিয়ন পৌঁছাবো এই টার্গেট নিয়ে বেশ কয়েক বছর আগেই যাত্রা শুরু করেছিলাম, কিন্তু বিভিন্ন কারণে আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারি নাই। তার অন্যতম কারণ ছিল কোভিড, এবং কোভিড উত্তর এখন সারা পৃথিবী জুড়ে যুদ্ধ ভাব। পৃথিবীর অনেকগুলো দেশই যুদ্ধে জড়িয়ে পড়েছে। পৃথিবীর একটা বড় অংশই এই যুদ্ধের কারণে তাদের জীবনযাত্রার মান অসহনীয় বা দুর্যোগের স্তরে পৌঁছেছে। এর মধ্যেও বাংলাদেশ, আমি বলবো আমাদের বাংলাদেশের অবস্থান সারা বিশ্বে এমন এক জায়গায় পৌঁছেছে যেটা আমাদের প্রত্যেকটা বাঙালি নাগরিকের জানা উচিত। সেটা হলো পরিবেশ বান্ধব পোশাক উৎপাদনে পৃথিবীতে যতগুলো ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরিগুলোকে ইউএস এর গ্রিন বিল্ডিং ম্যানেজমেন্ট বা বিল্ডিং কাউন্সিল নামে একটা অর্গানাইজেশন আছে। তারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্যাক্টরির আবেদনের পরিপ্রেক্ষিতে সেখানে তারা ইনভেস্টিগেশন করেন, বিভিন্ন রকম তত্ত্ব উপাত্ত গবেষণা করে তাদেরকে গ্রিন সার্টিফাইড বা এলইডি সার্টিফাইড ফ্যাক্টরি হিসাবে ঘোষণা করেন। সেইখানেই হলো আমাদের জয়, আমাদের বিজয়। আমরা পৃথিবীর সর্বোচ্চ স্থানে পৌঁছে দিয়েছি পরিবেশ বান্ধব গার্মেন্টস উৎপাদনে। পৃথিবীতে যতগুলো শিল্প কারখানা আছে তার ভিতরে বাংলাদেশ প্রথম স্থানে অবস্থান করছে। পৃথিবীর 100টা 1 নম্বর কারখানার ভিতরে বাংলাদেশের অবস্থান 54টা। পৃথিবীর প্রথম 20টা গ্রিন ফ্যাক্টরির ভিতরে বাংলাদেশে আছে 18টা। পৃথিবীর প্রথম 10টা গ্রিন ফ্যাক্টরির ভিতরে বাংলাদেশে আছে 9টা। এই মুহূর্তে বাংলাদেশে টোটাল 206টা ফ্যাক্টরি গ্রিন সার্টিফিকেট লাভ করেছে। তার মধ্যে প্লাটিনাম রেটেড হলো 76টা, আর গোল্ড রেটেড হলো 116টা। বাংলাদেশের এই পোশাক শ্রমিকরা, আমি যাদেরকে পোশাক যোদ্ধা বলে ডেকে থাকি, এই পোশাক যোদ্ধাদের পরিশ্রমের ফসল তারা তুলতে পেরেছে। আজকে আমরা বাংলাদেশে পৃথিবীর 1 নম্বর স্থানে অবস্থান করছি, অন্তত পরিবেশ বান্ধব গার্মেন্টস প্রস্তুতির ক্ষেত্রে। বাংলাদেশে আসলে তাহলে আমরা জেনে নেই বাংলাদেশে গার্মেন্টসের বর্তমান অবস্থাটা কোথায়। আমাদের দেশে, বাংলাদেশে বিজিএম এর রেজিস্টার্ডকৃত ফ্যাক্টরির সংখ্যা 4500 এবং বিকেএম এর রেজিস্টার্ড ফ্যাক্টরির সংখ্যা 2000। 6500 ইন্ডাস্ট্রি কাজ করছে। এর সাথে এর কাঁচামালের যোগান দিচ্ছে বিভিন্ন রকম স্পিনিং মিল, টেক্সটাইল মিল, জিপার ফ্যাক্টরি, কার্টুন ফ্যাক্টরি, থ্রেড ফ্যাক্টরি, লেবেল ফ্যাক্টরি, নানা রকম অ্যাক্সেসরিজের যোগান দিয়ে যাচ্ছে। তাদের সংখ্যা বিটিএম এর রেজিস্টার্ড 1728টি। কিন্তু এর বাইরেও অসংখ্য ওয়াশিং প্ল্যান্ট আছে এবং অ্যাক্সেসরিজ ফ্যাক্টরি আছে, যেগুলো সংখ্যা আমরা এখানে এখনো যোগ করিনি। বাংলাদেশের শুধুমাত্র আরএনজি সেক্টরে সরাসরি কাজ করে 6.5 মিলিয়ন শ্রমিক এবং কর্মকর্তা, আর ইনডাইরেক্টলি কাজ করেন প্রায় 3.5 মিলিয়ন লোক। তারা কাজ করেন কেউ ব্যাংকে, কেউ বীমা কর্পোরেশনে, কেউ পরিবহনে, কেউ অ্যাক্সেসরিজ উৎপাদনে। সবকিছু মিলিয়ে বাংলাদেশের প্রায় 1 কোটি লোক এই শিল্পের উপর নির্ভরশীল। এবং আমরা গর্ব করে আজকে বলতে পারি, ইউএস বিল্ডিং গ্রিন কনসালটেন্সির পরীক্ষায় বাংলাদেশের 206টি কারখানা এ পর্যন্ত গ্রিন সার্টিফিকেট অর্জন করতে সম্ভব হয়েছে। বাংলাদেশের গার্মেন্টসের রিলেটেড ইন্ডাস্ট্রিগুলোর অবস্থা যদি আমরা একবার পর্যালোচনা করি, আমরা গর্ব করে বলতে পারি বাংলাদেশের 100% গার্মেন্টস এবং গার্মেন্ট রিলেটেড ইন্ডাস্ট্রি ফুললি কমপ্লায়েন্স। অ্যাকর্ড এবং অ্যালায়েন্স বিগত কয়েক বছর বাংলাদেশে কাজ করেছে। এখনো বাংলাদেশে সবগুলো ফ্যাক্টরি সেই মান ধরে রেখে ক্রমাগত আরো ভালোর দিকে, আরো পরিবেশ বান্ধব ফ্যাক্টরিতে রূপান্তরিত হচ্ছে এই গ্রিন ফ্যাক্টরির মাধ্যমে। বাংলাদেশে কোনো চাইল্ড লেবার নাই, কোনো ফোর্স লেবার নাই। বাংলাদেশে অলমোস্ট 90% নিট ফেব্রিক আমরা এখন নিজেরাই উৎপাদন করি এবং 70% ওভেন ফেব্রিক আমরা নিজেরাই উৎপাদন করতে সক্ষম। বাটন, থ্রেড, পলিব্যাগ, লেবেল, হ্যাংট্যাগ
থেকে শুরু করে সব ধরনের অ্যাক্সেসরিজের প্রায় 90% অ্যাক্সেসরিজ এখন আমরা বাংলাদেশে তৈরি করি। বাকি 10 ভাগ শুধুমাত্র অর্নামেন্টেড অথবা রেয়ার যেগুলো প্রয়োজন হয় সেগুলো আমরা এখন মাত্র ইম্পোর্ট করে নিয়ে আসি। বাংলাদেশ এখন যে কোনো এক্সপোর্টার, গার্মেন্টস এক্সপোর্টার দেশের সাথে প্রতিযোগিতায় আমাদের যে ডেলিভারির সময়, যেটাকে আমরা লিড টাইম বলে থাকি, এটা কাস্টমারের চাহিদা মেটাতে সক্ষম হয়েছে। আমাদের প্রতিযোগী দেশগুলোর সাথে প্রতিযোগিতা করে আমরা এমন একটা অবস্থানে পৌঁছেছি, আমরা বায়ারদের দেওয়া টার্গেট ডেলিভারি ডেটের মধ্যেই আমরা শিপমেন্ট করতে সক্ষম। বাংলাদেশ এখন শুধুমাত্র এলসি নির্ভর কাজ করে না, বা এলসির বাইরেও আমরা সেলস কন্ট্রাক্ট অথবা টিটি অথবা আরও যে সমস্ত আইসিসি মানে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের নির্দেশিত নীতিমালা মেনে যে কোনো উপায়ে পৃথিবীর অন্য সব দেশগুলো যে সমস্ত পদ্ধতিতে লেনদেন সম্পন্ন করে থাকেন, বাংলাদেশের অধিকাংশ ফ্যাক্টরি এখন সেই পদ্ধতিতে লেনদেন করতে সক্ষম হয়েছে। বাংলাদেশ ব্যাংক সহ বাংলাদেশের সবগুলো ব্যাংককে, শিডিউল ব্যাংকগুলোকে বুঝাতে সমর্থ হয়েছে যে আমরা যে এক্সপোর্ট করি, এক্সপোর্টের এগেনস্টে যে বিনিময় মূল্য আমাদের পাওয়ার কথা, সেটা বৈধভাবেই বাংলাদেশে আসে। আর আসে বলেই বাংলাদেশের অর্থনীতির সমৃদ্ধির চাকা প্রতিনিয়ত ঘুরতে থাকে। আমরা যখন ব্যবসা শুরু করি তখন বলতে গেলে আমরা বায়ারদের প্রাইস অফারিং এর ক্ষেত্রে আমরা মেজরিটি ফ্যাক্টরিগুলোই বাংলাদেশের শুধু সিএম বেসড মানে কস্ট অফ ম্যানুফ্যাকচারিং প্রাইসটা অফার করেই অর্ডার নিতে অভ্যস্ত ছিল, কারণ সেই সময় অনেকগুলো বাইং হাউস অথবা বায়ারের নমিনিত এজেন্ট এই র মেটেরিয়াল জোগাড়ের ব্যবস্থাটা করতেন। সেই ক্ষেত্রে আমরা এফওবি না করে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা সিএম বেসড অর্ডার করতাম। বাট অল্প সময়ের মধ্যেই আমাদের বাংলাদেশের মার্চেন্ডাইজিং অ্যান্ড মার্কেটিং সাইডটা অনেক ডেভেলপ করেছে বিধায় আমরা বাংলাদেশের এখন মোরলেস প্রায় 90% ফ্যাক্টরি এখন কিন্তু এফওবিতে মানে ফ্রেট অন বোর্ড এই সিস্টেমে কাজ করতে অভ্যস্ত হয়ে গেছে। মানে তাদের র মেটেরিয়াল তারা নিজেরাই জোগাড় করতে সক্ষম। এটা একটা পজিটিভ সাইড। এর বাইরে আমরা এফওবির পরে আমরা যে পদ্ধতিতে মাল আমরা কাস্টমারকে সাপ্লাই করতাম, সেই ক্ষেত্রে আমরা এফওবির বাইরেও মানে ফ্রেট অন বোর্ড মানে চিটাগাঙে ফরওয়ার্ডারের কাছে হ্যান্ডওভার অথবা শিপিং লাইনের কাছে হ্যান্ডওভার ছাড়াও আমরা C&F মানে এবং CIF কস্ট অ্যান্ড ফ্রেট অথবা কস্ট ইন্স্যুরেন্স ফ্রেট এই পদ্ধতিতেও আমরা সক্ষমতা অর্জন করি এবং আমরা বায়ারদের মালগুলো বা গার্মেন্টস আমরা C&F অথবা CIF এই দুই পদ্ধতিতেও বেশ রমরমা কয়েক বছর যাবৎ আমরা সক্ষমতার পরিচয় দিয়ে আসছিল বাংলাদেশ। সবশেষে আমরা LDP মানে ল্যান্ডেড ডিউটি পেইড অথবা DDP ডেলিভারি ডিউটি পেইড এ সমস্ত পদ্ধতিও আমরা কাজ করে থাকি। সোজা কথা, আমরা এখন বায়ারদের অর্ডার এক্সিকিউশন করার জন্য পৃথিবী যে কোনো গার্মেন্টস রপ্তানিকারক দেশগুলোই যে কোনো পদ্ধতিতে বায়ারকে স্যাটিসফাই করার জন্য সাপোর্টিভ যে সমস্ত কাজগুলো তারা করে থাকে তার সবগুলো ব্যবস্থাই এখন বাংলাদেশে আমরা করে থাকি। সুতরাং বাংলাদেশের সক্ষমতা নিয়ে বা গার্মেন্টসের মানের উৎপাদিত পণ্যের যে মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাংলাদেশ সক্ষম এবং সক্ষমতার এমনই স্বাক্ষর রেখেছে, বাংলাদেশে এখন আর আমাদের শুধুমাত্র কোয়ালিটিগত কারণে বা মান নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে ক্যান্সেল হয়েছে তাদের সংখ্যা জিরোর কোঠায় চলে আসছে। অথবা কখনো কখনো আমরা হয়তো একবারের জায়গায় 2বার বা 3বার মালটাকে রিচেক করে আমরা আবার কাস্টমারকে ফাইনাল ইন্সপেকশন অফার করে থাকি। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের কখনো কখনো কিছু না কিছু ড্যামারেজ দিতে হয়, যেমন অনেক সময় সি শিপমেন্টের ক্ষেত্রে এয়ার শিপমেন্ট হয়ে যায়, অথবা কখনো কখনো কিছু মাল রিচেকে বাদ পড়ে যায় ডিফেক্টিভের কারণে, আবার কখনো কখনো বায়ারদের ডেলিভারি ডিলে হওয়ার কারণে ক্লেম সেটেল করতে হয়। এই সমস্ত কাজগুলো আমরা একেবারেই বলবো না যে আমরা জিরো টলারেন্স চলে আসছি, আমাদের আরো সক্ষমতার প্রয়োজন আছে। তবে প্রতিবন্ধকতা যদি থেকে থাকে, সেই প্রতিবন্ধকতা হলো আমাদের দেশের গার্মেন্টস শিল্পের যারা এখন মিড লেভেল ম্যানেজমেন্টে আছেন, তারা তাদের কর্মদক্ষতা বা কাজের যোগ্যতার কারণেই তারা কিন্তু এই জায়গায় পৌঁছতে সমর্থ হয়েছেন। অনেকেই 10, 15, 20, 25 বছর কাজ করার ফলে তারা ওই সমস্ত কারখানাগুলোর ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, AGM বা GM, কেউ কেউ ডাইরেক্টর লেভেলে কাজ করছেন, কিন্তু তাদের অনেকেরই শিক্ষাগত যোগ্যতা
মিড লেভেলে, মানে এইচএসসি, এসএসসি, এইচএসসি স্ট্যান্ডার্ডের গ্রাজুয়েশন, অনার্স এবং মাস্টার্সের সংখ্যা এখনো অনেক কম। কারণ আজ থেকে 15-20 বছর আগে এই ট্রেডে যখন আমাদের মানে একেবারে শিক্ষানবিশ হিসাবে, হেল্পার হিসাবে অথবা ট্রেনি সুপারভাইজার অথবা ট্রেনি কোয়ালিটি কন্ট্রোলার হিসাবে বা মার্চেন্ডাইজার হিসাবে যারা ঢুকেছিলেন তাদের মধ্যে অধিক শিক্ষিত লোকের সংখ্যা খুবই কম ছিল। ফলে আজকে মিড লেভেল ম্যানেজমেন্টে যারা কাজ করছে বা উচ্চ পর্যায়ে যারা চলে গেছেন, হ্যাঁ এর মধ্যে হয়তো অনেকেই কোনো কোম্পানির ডাইরেক্টর থেকে সিইও পর্যন্ত হয়ে গিয়েছেন, তাদের গার্মেন্টস শিল্প হ্যান্ডেল করার মতো সব ধরনের যোগ্যতাই আছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমরা এখন পর্যন্ত তাদেরকে আমরা তাদের কমিউনিকেশন স্কিল বা তাদের নেগোসিয়েশন স্কিল ঠিক ততটা ডেভেলপ করতে না পারার কারণে আমরা আমাদের সঠিক মূল্য পেতে একদিকে আমরা সত্যি কথা বলতে যে আমরা আমাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছি, এবং অপরদিকে আমাদের শিল্প কারখানার এফিসিয়েন্সি লেভেল বাড়াতে অথবা আমাদের মান নিয়ন্ত্রণ করে কোয়ালিটিকে, যে একটা কাজ করতে গেলে যখন আমরা একটা গার্মেন্টস প্রোডাকশন করি একটা লাইনে, সেখানে 40টা বা 60টা, কখনো কখনো খুব কঠিন স্টাইলের জন্য 80টা পর্যন্ত মেশিন দেওয়া হয়। এই 80টা অপারেটরের হাত ছুঁয়ে একটা গার্মেন্টস তৈরি হয়। একেবারে বেসিক টি শার্ট করতে গেলেও 10-12টা মেশিন লাগে। আর স্কি স্যুট বা আদার্স কঠিন জ্যাকেট বা ডিফিকাল্ট স্টাইল অ্যাথলেটিক ড্রেস অথবা স্কি জ্যাকেট, এই সমস্ত জিনিসগুলো যখন আমরা তৈরি করি সেখানে অধিক সংখ্যক মেশিন ব্যবহার করি। সেই লাইনগুলো বা সুইং আমরা গার্মেন্টসের একটা কমপ্লিট প্রোডাকশন করার জন্য কাট ফেব্রিক থেকে কমপ্লিট গার্মেন্টস যেখানে পেয়ে থাকি সেটাকে আমরা একটা ইউনিট ধরি, সেটাকে আমরা বলে থাকি সুইং লাইন। এই নাম্বার অফ সুইং লাইনে যখন একটা সুইং লাইনের নাম্বার অফ মেশিন যোগ করা হয়, সেটা কখনো কখনো 10 থেকে 80টা 90টা বা কখনো আরেকটু বেশিও হতে পারে। তাহলে অ্যাভারেজে 60-70টা মেশিন কাজ করে একটা গার্মেন্টস কমপ্লিট প্রোডাকশন করার জন্য। এই 60-70টা মেশিনের প্রত্যেকটা অপারেটরই তার নিজস্ব প্রসেসে স্কিল হতে হবে। তাহলে এই যে একটা গার্মেন্টস প্রোডাকশন করার জন্য 60 থেকে 70টা মেয়ের বা 70টা অপারেটরের হাত ছুঁয়ে একটা গার্মেন্টস যখন তৈরি হয়, সেখানে কোথাও না কোথাও কিছু না কিছু ডিফেক্ট থেকে গেলে আলটিমেটলি ফিনিশিং স্টেজে সেই ডিফেক্টটা যখন ধরা পড়ে তখন আমাদেরকে আবার রেকটিফিকেশনে চলে যেতে হয়। তাহলে আমাদের হিসাব করে দেখা গেছে কোনো একটা প্রসেস করতে যদি 1 মিনিট সময় লাগে, আর কমপ্লিট গার্মেন্টসে সেই যদি প্রসেসটা আইডেন্টিফাই হয়, যে প্রসেসটা আমরা লাইনের ভিতরে 1 মিনিটে করেছিলাম, সেই প্রসেসটাই আবার আমাদের অল্টার রেকটিফিকেশনের জন্য আমাদের 10 থেকে 15 টাইমস কাজ করতে হয়। মানে 10 থেকে 15 মিনিট সময় লেগে যায় ওই গার্মেন্টসটা অল্টার রিপেয়ার করতে। কখনো কখনো রিপেয়ার করতে গেলে ওই গার্মেন্টসটা আবার রিজেক্ট হয়ে যায়, ড্যামেজড হয়ে যায়, ফেব্রিক ড্যামেজ হয়ে যায়, তখন গার্মেন্টসটা আমাদেরকে ফেলে দিতে হয়। তখন আমাদের নাম্বার অফ পার্সেন্টেজ অফ দ্য রিজেকশন বেড়ে যায়। সেই ক্ষেত্রে আমরা এক্সট্রা শিপমেন্ট করে অথবা এক্সট্রা ফেব্রিক সেভ করার যে পদ্ধতিটা আমরা বা যে ফলটা আমরা ভোগ করতে পারতাম সেটা আমরা পারি না। সেই জন্য আমাদের কাজ করতে গেলে কাজের সময় ফ্যাক্টরিতে আমরা যে সময়ে একটা গার্মেন্টস প্রোডাকশন করে থাকি, সেই গার্মেন্টসটাই যখন আমাদের আবার রিচেক করতে হয়, তখন দেখা গেছে যে আমাদের 10 থেকে 15 গুণ সময় বেশি লেগে যায়। এবং আরেকটা আমরা সমস্যা ফেস করে থাকি যে আমাদের মিড লেভেল ম্যানেজমেন্টে উচ্চশিক্ষিত লোকের অভাব থাকার কারণে অপারেটরদের অথবা যারা সরাসরি মেশিনে উৎপাদনের সাথে সম্পৃক্ত থাকেন তাদেরকে আমরা প্রপার প্রশিক্ষণ দিতে ব্যর্থ হই বলে আমাদের এফিসিয়েন্সি বাড়ে না, অথবা আমাদের রিজেকশন বা অল্টার রেকটিফিকেশনের পরিমাণটা কমানো সম্ভব হয় না। সেক্ষেত্রে আমরা একটাই পথ বেছে নিতে পারি। বাংলাদেশে কয়েক লক্ষ, এই মুহূর্তে যদি আমরা হিসাব করে দেখি বিভিন্ন সংস্থার দেয়া ডাটা অনুসারে কমপক্ষে 30 থেকে 35 লক্ষ গ্রাজুয়েশন এবং মাস্টার্স করা কমপ্লিট স্টুডেন্টরা কয়েক বছর যাবৎ বেকারত্ব জীবনযাপন করছেন। তাই আমরা চাই এই সকল বেকারত্ব এডুকেটেড পিপলদের গার্মেন্টস শিল্পে সম্পৃক্ত করার জন্য আমরা ক্যাম্প একটা উদ্যোগ নিয়েছি। খুব স্বল্পতম সময়ে একটা কম্প্যাক্ট ট্রেনিং দিয়ে থাকি এদেরকে। মাত্র 6 সপ্তাহে 24টা ক্লাস 36 ঘন্টায় আমরা যে কোনো বিষয়ে ডিপ্লোমা, অনার্স অথবা মাস্টার্স ছাত্রীদেরকে খুব প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল উভয় বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে গার্মেন্টস শিল্পে আমাদের ম্যানেজমেন্ট লেভেলে এন্ট্রি করার জন্য যে যোগ্যতাটুকু দরকার হয় সেইটুকু প্রশিক্ষণ আমরা দিয়ে থাকি। এবং আমরা আশা করছি যদি আমাদের এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা আমাদের শিক্ষিত বেকারদেরকে গার্মেন্টস শিল্পের সাথে অথবা এই অ্যাপারেল শিল্পের অন্যান্য শাখায় কোথাও আমরা বেশি
পরিমাণ সংযুক্ত করতে পারি, তাহলে আমাদের এই যে ল্যাকিংগুলোর কারণে আমাদের এফিসিয়েন্সি অথবা মান নিয়ন্ত্রণের চরম উচ্চ শিখরে আমরা পৌঁছতে পারি না, সেটা আমাদের পক্ষে সম্ভব হবে। তাই ক্যাম্প এই স্বল্পতম সময়ের ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে। আসুন আমরা সবাই মিলে ক্যাম্পের মাধ্যমে কাজ করে এদেশের শিক্ষিত বেকারত্ব দূরীকরণ এবং সেই সাথে আমাদের গার্মেন্টস শিল্পে যে ব্যবস্থাপনা টিম আছে সেই টিমকে আরো উপযুক্ত করে গড়ে তুলি, যার ফলে দেশ জাতি স্বনির্ভর হবে। তাই আসুন আমরা সবাই মিলে ক্যাম্পকে সহযোগিতা করি এবং ক্যাম্পের মাধ্যমে দেশের এই প্রভূত উন্নতির পথকে উন্মুক্ত করি। ধন্যবাদ সবাইকে।